আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৮ দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেনের আজকের এই ভিডিওর তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব স্যার তোমাদের সাথে আছি এই অধ্যায়টির পুরোপুরি বিস্তারিত আলোচনা করার জন্য। তো প্রথম পর্বে আমি দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম সরল রৈখিক পদ্ধতি থেকে কিভাবে ম্যাথ আসবে এবং ম্যাথ আসলে কীভাবে আমরা করব, পাশাপাশি জাবেদা এবং খতিয়ান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে অর্থাৎ তৃতীয় পর্ব ক্লাস আমরা আলোচনা করব কিভাবে ক্রমানুসারে জেড থেকে যদি প্রশ্ন আসে তা আমরা কিভাবে করব। দেখো, প্রশ্নটা আমি সেম লিখেছি, কারণ একই প্রশ্ন থেকে যদি আমরা সরল রৈখিক এবং ক্রমানুসারে যদি দুটো একসাথে যদি করি তখন আমরা খুব সহজে পার্থক্যটা বুঝতে পারবো। ঠিক আছে, এবং যারা বিগিনার লেভেলে, যারা অধ্যায়টি থেকে একদমই নতুন, তারা খুব সহজে অধ্যায়টির বেসিকটা আন্দাজ করতে পারবে। তো ওই জন্য আমরা সেম প্রশ্ন রেখেছি এবং সেম প্রশ্ন থেকে আমরা একবার সরলরৈখিক করেছি এবং আরেকবার এখন করব ক্রমহ্রাসমান পদ্ধতিতে। এতে করে আমরা বুঝতে পারবো যে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমানের মধ্যে আসলে এই পার্থক্যটা কোন জায়গার মধ্যে আছে। তো ওই জন্য ক্রমহ্রাসমান করার আগে আমাদের সেম যেভাবে আমরা সরলরৈখিকের মধ্যে একটা টেকনিক ইউজ করেছিলাম, সেম টেকনিকে আমরা ক্রমহ্রাসমানটা করবো। অর্থাৎ সেম টেকনিক না, মানে একটু চেঞ্জ হবে, কিন্তু টেকনিক দিয়ে আমরা করবো ম্যাথটা। তো দেখো, প্রথম আমরা লেখা হচ্ছে অবচয়ের হার। অবচয়ের হার থেকে আমরা করবো যে অর্জন মূল্য, তারপর তার উপর নির্ণয় করবো লাভ ক্ষতি। সবসময় বলেছিলাম যে অবচয়ের হার নির্ণয় করা হয় শুধুমাত্র ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি অর্থাৎ সরলরৈখিক পদ্ধতির মধ্যে বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে হয় না। ঠিক আছে, কারণ এখানে কোনো কাজই নেই অবচয়ের হারের কাজ। তো অবচয়ের হারের কাজ শুধুমাত্র কোথায়? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তো চলে আসো আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয়ের হারের সূত্রটা কি ছিল? 100% ভাগ আয়ুষ্কাল বা 100% ভাগ মেয়াদকাল বলা যেতে পারে গুণ 2। এটা হচ্ছে একটা সূত্র যেটা সবচেয়ে কমন, সবাই যেটা ব্যবহার করি। আরেকটা সূত্র হচ্ছে রুটের সূত্রটা। এটা নিয়ে একটু বিতর্ক আছে যে অনেকে 100% ভাগ আয়ুষ্কালের সূত্রটা ব্যবহার করে এবং অনেকে রুটের সূত্রটা ব্যবহার করে। তো তোমাদের যেটা সবচেয়ে কমন প্রশ্ন, যেটা আমরা প্রথম পর্বেই আনসার দিয়েছিলাম, তা হচ্ছে আমরা কখন কোথায় কোন সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, দেখো, কখনো তুমি একই সূত্র দিয়ে অর্থাৎ আয়ুষ্কাল ভাগ আয়ুষ্কালের সূত্র দিয়ে এবং রুটের সূত্র দিয়ে কখনো একই মান আসবে না। তো যেহেতু একই মান আসবে না, তো আনসারটা অনেকটা ডিফারেন্স হবে। তো দেখো, সবাই যেটা সবচেয়ে বেশি ব্যবহার করে, এটা হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। ওই জন্য আমরাও একই সূত্রটাই ব্যবহার করব। ঠিক আছে, যারা একদমই নতুন অধ্যায়টাতে আগে বেসিক সূত্র দিয়ে আমরা করি। তো অধ্যায় করতে করতে যখন আমাদের অধ্যায়টা আয়ত্তে যখন চলে আসবে, পুরোপুরি সবকিছু যখন আমাদের আয়ত্তে চলে আসবে, এরপরে গিয়ে আমরা রুটের ম্যাথটা করবো। ঠিক আছে, তো শুধুমাত্র একটা দিয়ে করবেন পরীক্ষার মধ্যে, তা হচ্ছে সূত্রটা। আগে আমরা এটা আয়ত্ত করি, বুঝতে পারছি কিনা? তো চলে আসি, আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে 2014 জানুয়ারি 1 তারিখে মেশিনের ক্রয় মূল্য ছিল 2,80,000 টাকা। তারপরে সংস্থান ব্যয় হচ্ছে 20,000 টাকা, ভগ্নাংশের মূল্য হচ্ছে 20,000 টাকা, আয়ুষ্কাল হচ্ছে 5 বছর এবং 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি বিক্রি করা হয় 1,60,000 টাকায়। তো তোমাকে প্রথমে বলবে যে ক নম্বরে লাভ ক্ষতি নির্ণয় করো। তার আগে তোমাকে বলবে লাস্ট লাইনের মধ্যে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবলম্বন করো। ওই জন্য আমরা এই ম্যাথটি করবো যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তো চলে আসো, আমরা প্রথমে টেকনিকে চলে আসি। তো প্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে কি? অবচয়ের হারটা। তো অবচয়ের হার নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে, আমি আবার বলছি, সূত্রটা হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। তো আমরা সূত্রটা মানটা একটু বসাই দিই। আয়ুষ্কাল এখানে কত বছর? 5 বছর। 5 বছরটা আমরা এখানে বসিয়ে দিই। তো 100%কে যদি 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 20 আসতেছে। 20কে 2 দ্বারা গুণ করে কত আসে? 40। তাহলে আনসার কত পাচ্ছি আমরা? 40%। যদি প্রশ্নে অবচয়ের হারটা যদি দেওয়া থাকে, তোমাকে এক্সট্রা করে অতিরিক্তভাবে কোনো অবচয়ের হারের সূত্র দিয়ে ম্যাথ করতে হবে না। তোমার প্রশ্ন যেটা দেওয়া থাকবে তুমি ওই সূত্র পার্সেন্ট দিয়েই এর পরের ম্যাথটা করবে। যদি প্রশ্নে অবচয়ের হার যদি দেওয়া না থাকে, এর পরে গিয়ে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমাদের এখন পাচ্ছি যে অবচয়ের হারের পার্সেন্ট হচ্ছে 40%। এখন এরপরে আর কোনো কাজ নেই, ক্রমহ্রাসমান জের পদ্ধতির ম্যাথ একদম সোজা, এরপর আর কোনো কাজ নেই। তো দেখো, মোট মূল্য থেকে বললো আমাকে যে বার্ষিক অবচয়টা কি করতে? মাইনাস করতে। তো বার্ষিক অবচয়ের সূত্র একটা আছে, এটা আমি আলাদাভাবে লিখে নিই কারণ এটা খুবই ইজি। ওই জন্য দেখো, বার্ষিক অবচয়ের সূত্রটা আমি কীভাবে নির্ণয় করবো? অবচয় সূত্রটা আমরা সরলরৈখিক পদ্ধতিতে করেছিলাম যে মোট মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য বা আয়ুষ্কাল। ঠিক আছে, কিন্তু ওই সূত্রটা এখানে আসবে না।
যেহেতু এটা ক্রমসংখ্যার পদ্ধতি, ওই জন্য এটা একটু ব্যতিক্রম হবে। তো দেখো বার্ষিক অবচয়টা আমি কিভাবে বের করবো। বার্ষিক অবচয় সূত্রটা হচ্ছে মোট মূল্য গুণ অবচয়ের হার। মোট মূল্য গুণ অবচয়ের হার। এখানে আমরা দেখি যে মোট মূল্য কত ছিল। আমার মোট মূল্য ছিল 3 লক্ষ টাকা। মোট মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা এবং 5% হচ্ছে আমার জন্য 40%। এটা হচ্ছে 2014 সালের টাকাটা। ক্রমশনের মধ্যে একটাই পার্থক্য সবচেয়ে বেশিটা হচ্ছে প্রতি বছরের বার্ষিক অবচয় থেকে দুঃখিত, প্রতি বছরের মোট মূল্য থেকে বার্ষিক অবচয়টা বাদ যাবে এবং বাদ যাওয়ার পর যে টাকাটা থাকবে ওটা হচ্ছে নতুন বছরের জন্য প্রারম্ভিক মূল্য। ঠিক আছে, যেমন আমাদের সরলরৈখিক পদ্ধতিতে আমরা করেছিলাম যে একই মোট মূল্য দিয়ে আমরা 3টা বছর করেছি। একই মোট মূল্য দিয়ে কয়টা বছর করেছি আমরা? 3 বছর করেছি। যেমন 3 লক্ষের উপরে সেম অবচয় নির্ণয় করেছি 56,000 টাকা। 2015 সেম অবচয় আসছে 56,000 টাকা। 2016 যেহেতু আমরা অর্ধেক মাস ব্যবহার করেছি ওই জন্য আসছে যে 42,000 টাকা। কিন্তু এখানে ম্যাথটা একটু ডিফারেন্ট ওই যে একটা জায়গায় তা হচ্ছে মোট মূল্যতে। মোট মূল্য সবসময় কমবে। ঠিক আছে, আমরা ম্যাথ করলেই তোমরা বুঝবে। তো দেখো আমরা যদি ক্যালকুলেটর করি একটু, যে 3 লক্ষ গুণ 40%, 1,20,000 টাকা। ঠিক আছে, কত টাকা? 1,20,000 টাকা। তো আমরা এগুলো সবগুলো মুছে দিচ্ছি। 1,20,000 টাকা আসছে এখানে। 1,20,000 টাকা। তো দেখো আমাদের মোট টাকা ছিল 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। তো 3 লক্ষ টাকা থেকে যদি আমরা 1,20,000 টাকা যদি বিয়োগ দিই, তাহলে আমরা 2014 সালের জন্য মানে প্রথম বছরের অর্জন মূল্যটা পাবো। তাহলে কত টাকা পাচ্ছি আমরা বিয়োগ করলে? 1,80,000। ঠিক আছে, 1,80,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে আমার জন্য 2015 সালের কি মূল্য? মোট মূল্য। দেখো আমাদের প্রথম বছরের জাবদাটা করে, তো 2014 সালে আমরা ম্যাথটা করলাম। কি বুঝতে পারছি আপনাকে? 2014 সালে আমরা ম্যাথটা করলাম, যেখানে অবচয়ের হার হচ্ছে 40% সেম থাকবে। সব সময় সব বছরে অবচয়ের হারটা সেম থাকবে, 40% থাকবে। কিন্তু অর্জন মূল্যটা মানে মোট মূল্যটা সেম থাকবে না। দেখো প্রথম বছরে 2014 সালের মোট মূল্য ছিল 3 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকা ছিল। এর থেকে আমরা বার্ষিক অবচয়টা কি করলাম? মাইনাস করলাম। মাইনাস করে আমরা পেলাম যে 1,80,000 টাকা। এখন 2014 সালের মানে 2015 সালে আমাদের যে মোট মূল্য 3 লক্ষ টাকা ছিল, এটা আর 3 লক্ষ টাকা হবে না। টাকা হবে কত টাকা? 1,80,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ 1,80,000 টাকা থেকে আমরা আবার বার্ষিক অবচয় তার থেকে নির্ণয় করে মাইনাস করবো। তুমি কি ম্যাথটাকে বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের এই পার্থক্যটা। তো দেখো আমাদের 2014 সালের অর্জন মূল্য ছিল 1,80,000 টাকা। এখানে টাকাটা একটু টাকাটা একটু ডিফারেন্স হবে, কারণ এটা হচ্ছে সরলরৈখিক ম্যাথ ওই জন্য। ঠিক আছে, এখানে আমরা এখন দেখলাম না, এটা আমরা একটু পরে লিখবো। তো দেখো আমাদের এটা হচ্ছে 2014 সালের অর্জন মূল্য। এখন যদি তোমাকে বলে যে 2014 সালে মেশিনটি 1,60,000 টাকা যেটা ছিল বিক্রি করা হলো 2014 সালে, যদি বলে তাহলে 2014 সাল বললে 2014 সালে ম্যাথটা করার পরে এটাই হচ্ছে তোমার জন্য অর্জন মূল্য, এবং এটার উপর ভিত্তি করে তুমি লাভ ক্ষতি নির্ণয় করবা। কিন্তু এখানে বললো যে 2016 সালে, কত সালে? 2016 সালে। তাহলে তোমাকে 2014 সালে ম্যাথ করতে হবে, 2015 সালের ম্যাথ করতে হবে, এবং 2016 সালের ম্যাথটা 1 অক্টোবর তারিখ পর্যন্ত করতে হবে। তো 2014 সালের ম্যাথটা আমরা করলাম। এখন আমরা করবো যে 2015 সালের ম্যাথটা। তো চলে আসি আমরা 2015-তে চলে আসি। সেম সূত্রটা সেম রাখবো। আমরা লিখবো অর্জন মূল্য সমান মোট মূল্য মাইনাস বার্ষিক অবচয়। তো আমরা লিখবো যে অর্জন মূল্য আমাদের এখন মোট মূল্য কত? মোট মূল্য হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। তো বার্ষিক অবচয় সূত্রটা আমরা তো বললামই, মোট মূল্য গুণ অবচয়ের হার। 1,80,000 উপরে যদি 40% যদি করি আমরা, কত আসে? গুণ 40%, 72,000 টাকা। ঠিক আছে, কত টাকা আসছে? আমাদের আসছে 72,000 টাকা। তো 1,80,000 থেকে যদি 72,000 যদি মাইনাস করি, কত আসে আমাদের? আচ্ছা, 1,08,000 টাকা। ওকে, 1,80,000 থেকে যদি 72 যদি মাইনাস করি আমরা, কত টাকা আসছে আমাদের? 1,08,000 টাকা।
এটা হচ্ছে 2015 সালের জন্য, এটা কত সালের জন্য? 2015 সালের জন্য আমার অর্জন মূল্য। এখন আমাকে যদি বলে যে 2015 সালে মেশিনটি বিক্রি করা হলো 1 লক্ষ টাকায়, তো ম্যাথ এখানেই শেষ, অর্জন ম্যাথ এখানেই শেষ। এখন তোমাকে বলে যে 1 লক্ষ টাকা বিক্রি করা হলো 2015 সালে, তো আমার এখন মেশিনের মূল্য হচ্ছে 1,08,000 টাকা। 2015 সালে আমি বিক্রি করলাম যে 1 লক্ষ টাকায়, আমার জন্য 8,000 টাকা কি হলো? ক্ষতি হলো। যেহেতু ক্ষতি হয়েছে, জামাতে দেওয়ার সময় আমরা ক্ষতির জামাতে দিব। ঠিক আছে, তোমাদের সবকিছু ডিটেলসে বললাম যাতে তোমরা সবকিছু খুঁটে খুঁটে বুঝতে পারো। ঠিক আছে, দেখো আমাদের যদি বলে যে 2015 সালে মেশিনটি বিক্রি করা হলো, এখানে আমাদের জন্য ম্যাথ শেষ। যদি বলে যে 1 লক্ষ টাকা বিক্রি করা হলো, তো মেশিনের বর্তমান মূল্য হচ্ছে 1,08,000 টাকা, আমি বিক্রি করলাম যে 1 লক্ষ টাকায়, তো এখন আমার জন্য ক্ষতি হলো 8,000 টাকা। যেহেতু ক্ষতি হয়েছে 1, 2, 3 জামাতে সেম থাকবে, ক্ষতির জায়গাতে দিব আমরা 5 নম্বরটা, যেহেতু লাভ হয়নি লাভের জায়গাটা দেওয়া যাবে না। ঠিক আছে, ক্ষতির জায়গাতে দিব 5 নম্বরটা। এখানে চলে আসি আমরা, এটা যেহেতু আমাদের 2015 সালে না, বিক্রি করার কথা ছিল 2016 সালে, ওই জন্য আমরা 2016 সালে জামাটা কি করবো করবো। দেখো এখানে আমরা করলাম যে 2016 লাস্ট বছরের জামাটা করলাম। দেখো 1,08,000 টাকা। এখন 2016 সালের জন্য আমাদের মোট মূল্য হচ্ছে 1,08,000 টাকা, ওই জন্য 1,08,000 টাকা লিখলাম আমরা। এর থেকে আমরা বার্ষিক ওজনটা দর দিব। এখন দেখো বার্ষিক ওজন ম্যাথটা আমি তোমাকে করে দিচ্ছি, কারণ এখানে আমরা পুরো বছরটা ধরবো না, ওই জন্য আমরা ম্যাথটা একটু করে দিচ্ছি। দেখো 1,08,000 টাকা এর উপরে 40% যদি দিই, তাহলে আমি পাবো যে 1 বছরের বার্ষিক ওজন। এখন আমি কি 2016 সালে কি পুরোপুরি ব্যবহার করেছি? করি নাই। করেছি আমরা 9 মাস ব্যবহার করেছি, সেপ্টেম্বরের জন্য ব্যবহার করেছি, অর্থাৎ 9 মাস ব্যবহার করেছি। ওই জন্য আমি যে টাকাটা পাচ্ছি তাকে একবার 12 দ্বারা ভাগ করবো। 12 দ্বারা ভাগ করলে আমরা 1,500 টাকাটা পাবো। এর থেকে আমরা 9 দ্বারা গুণ করে দিব, যত মাস ব্যবহার করেছি তত দ্বারা আমরা গুণ করে দিব। দেখো কত পাচ্ছি আমরা। আমরা পাচ্ছি 32,400 টাকা, 32,400 টাকা। এখন আমরা এই টাকাটা বার্ষিক ওজন থেকে কি করবো, মানে মোট মূল্য থেকে বাদ দিব। দেখো আমরা বাদ দিচ্ছি, এই যে 32,400 টাকা যদি মাইনাস যদি করি আমাদের জন্য কত আসে? 75,600 টাকা আসছে আমাদের জন্য, 75,600 টাকা। এখন দেখো 2016 সালের মধ্যে আমার এখন পর্যন্ত মেশিনের অর্জন মূল্য কত টাকা? 75,600 টাকা। অর্থাৎ সরলরেখিকে এবং ক্রমাংশের মধ্যে প্রথম পার্থক্যটা হচ্ছে সূত্রতে, এই যে সূত্রতে এবং ম্যাথের টেকনিকে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে সরলরেখিকের মধ্যে প্রতি বছর মোট মূল্যটা সেম থাকে, প্রতি বছর অবশ্যই নির্ণয় করার সময় কি থাকে? মোট মূল্যটা সেম থাকে। কিন্তু ক্রমহ্রাসমানের মধ্যে প্রতি বছর মোট মূল্যটা কমে, ওই জন্য এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান। বুঝতে পারছো? প্রতি বছর মোট মূল্য এবং অবচয় যেহেতু কমে, ওই জন্য তার নাম হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো দেখো আমাদের এখন পর্যন্ত মানে ইন অ্যাকচুয়াল 2016 সালে 1 তারিখে যখন আমি মেশিনটি বিক্রি করছি, তখন মেশিনের দাম হচ্ছে 75,600 টাকা, মানে বর্তমান মূল্য। এখন দেখো যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ আগের পর্বে লাভের ম্যাথটা করেছিলাম, অর্থাৎ তখন আমার লাভ হয়েছিল 14,000 টাকা, আমরা করেছিলাম কিন্তু লাভের ম্যাথটা। এখন আমরা একটা ক্ষতির ম্যাথ করবো, ওই জন্য আমরা একটা ক্ষতির একটা ম্যাথ দিব। দেখো মেশিনের বর্তমান মূল্য হচ্ছে 75,000 টাকা, আমি মেশিনটি বিক্রি করেছি মনে করো 70,000 টাকায়, 70,000 টাকায় মেশিনটি বিক্রি করেছি। তো এখন আমার জন্য ক্ষতি হয়েছে, কত হয়েছে ক্ষতি? 5,600 টাকা আমার জন্য কি হয়েছে? ক্ষতি হয়েছে। কেন? কারণ মেশিনের বর্তমান মূল্য হচ্ছে 75,600 টাকা এবং আমি বিক্রি করেছি 70,000 টাকায়। ওই জন্য আমি মেশিনের বর্তমান মূল্য থেকে কম টাকা বিক্রি করার কারণে কি হয়েছে? আমার ক্ষতি হয়েছে 5,600 টাকা। তো দেখো আমরা একটু এখানে লিখে দিচ্ছি ক্ষতিটা। ক্ষতি সমান 5,600 টাকা। ওকে, তাহলে আমাদের জন্য যদি বলে যে লাভ ক্ষতি নির্ণয় করো, তো এখানে এটা করার পরে আমরা লিখবো যে সুতরাং ক্ষতি সমান বিক্রি থেকে, মানে এটা থেকে আমরা বিক্রিটা বাদ দিব, আসবে 5,600 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতি।
ঠিক আছে, তো ক্ষতি হচ্ছে কত টাকা? 5,600 টাকা। তো ক নম্বরের ম্যাথ হচ্ছে আমার জন্য এখানে শেষ। খ নম্বরে চলে আসুন। ক নম্বরে যেহেতু আমরা সবসময় প্রতি বছরের লাভ ক্ষতি, প্রতি বছরের ম্যাথ যেহেতু প্রতি বছর আলাদাভাবে নির্ণয় করেছি, সেম টু সেম যাবাদা যখন করবো আমরা প্রতি বছর যাবাদা প্রতি বছর নির্ণয় করতে হবে। এটা হচ্ছে রসমান জারি পদ্ধতির একটা নিয়ম। ঠিক আছে, তো প্রতি বছর যাবাদের ক্ষেত্রে 2014 এবং চলে আসি, প্রথম বছরটা চলে আসি 2014 সাল এর যাবাদাটা আমরা করবো। তো দেখো আমাদের 2014 সালের যাবাদা ছিল প্রথম হচ্ছে 1 নম্বর যাবাদা, তা হচ্ছে আসবাবপত্র ক্রয়। আর আসবাবপত্রের টাকা কত ছিল? আসবাবপত্র হিসাব ডেবিট 3 লক্ষ টাকা। আর নগদ হিসাব ক্রেডিট 3 লক্ষ টাকা। ওকে, তো 2 নম্বর হচ্ছে অবচয়। অবচয় ধার্য করো। অবচয় ছিল আমার কত টাকা? অবচয় ডেবিট ছিল, অবচয় ছিল 1,20,000 টাকা মনে হয়, 1,20,000 টাকা। তো এখানে আছে আরেকটা পুঞ্জীবিত অবচয়। অবচয় ক্রেডিট 1,20,000 টাকা। 3 নম্বরে দেখো অবচয় বন্ধের যাবে তো আয় সারাংশ ডেবিট। আয় সারাংশ ডেবিট, টাকাটা সেম থাকবে, 1,20,000 টাকা থাকবে। যেহেতু অবচয় বন্ধ করবো ওই জন্য ডেবিটটা কি হবে? ক্রেডিট হয়ে যাবে, 1,20,000 টাকা। এখন দেখো 4 নম্বরে যদি আমার ক্ষতি হয়, ঠিক আছে, আচ্ছা এখানে এটা হবে না, 2014-তে যেহেতু আমি বিক্রি করে নেই ওই জন্য 2014-তে আমরা ক্ষতির জাবেদাটা দিব না। ক্ষতির জাবেদা হবে 2016-তে। তো 2014 সালের জাবেদা হচ্ছে এখানে শেষ। 2015-তে চলে আসে। দেখো 2015-তে আমি জাস্ট টাকাটা একটু চেঞ্জ করবো, যেহেতু আমাদের টাকাটা একই ছিল না ওই জন্য। 2015-তে আমার মেশিনের দাম ছিল 1,80,000, যেহেতু আমরা 1,20,000 টাকা মাইনাস করেছিলাম ওই জন্য 1,80,000 ছিল। তো অবচয় ছিল কত টাকা? 1,72,000 টাকা ছিল অবচয়, 72,000 টাকা। ঠিক আছে, 72,000 টাকা ছিল অবচয়। তো টাকাটা সেম থাকবে, এখানেও সেম 72,000 টাকা। ঠিক, এটা হচ্ছে 2015-তে আমাদের শেষ। এখন যেহেতু আমরা 2015-তে মেশিন বিক্রি করে নিই ওই জন্য এখানেও লাভ ক্ষতির জাবেদাটা আমরা দেবো না। তো 2016-তে চলে আসবো আমরা। 2016-তে টাকাটা আমরা মুছে দিচ্ছি, কারণ টাকাটা ছিল না সেম, মানে একই ছিল না, ওই জন্য টাকাটা আমি কি করছি? মুছে দিচ্ছি। দেখো এখন চলে আসে আমরা 2016-তে অ্যাকচুয়াল মেশিনের দাম কত ছিল? 1,08,000 টাকা ছিল। ঠিক আছে, 1,08,000 টাকা। 1,08,000 টাকা। অবচয় ছিল কত টাকা? অবচয় ছিল 32,400 টাকা, মেবি 32,400 টাকা। 32,400 টাকা। এখন দেখো টাকাটা এখানে সেম থাকবে, 32,400 টাকা। 32,400 টাকা। এখন দেখো মেশিনটি মানে অবচয় বাদ দেওয়ার পর মেশিনের দাম হচ্ছে কত টাকা ছিল? 75,600 টাকা ছিল। দাম কত ছিল? 75,600 টাকা। আমি যেহেতু মেশিনটি 70,000 টাকা বিক্রি করেছি ওই জন্য আমার জন্য ক্ষতি হয়েছে 5,600 টাকা। তো যেহেতু ক্ষতি হয়েছে এবং এই সালেই আমরা মেশিনটি বিক্রি করেছি ওই জন্য আমরা এই সালে ক্ষতির জাবেদাটা দেব। তো এখন আমরা 5 নম্বর জাবেদাটা দিচ্ছি। 5 নম্বর জাবেদা, সম্পত্তি বিক্রি করে যদি ক্ষতি হয় তাহলে নগদ, পঞ্জীবিত অবচয়, ক্ষতি, মেশিন। আমরা যারা টাকার মানটা লিখতে পারি না তারা প্রথমে আমরা দেখো কিভাবে লিখছি। দেখো নগদ ডেবিট, তারপরে পঞ্জীবিত অবচয়, ডেবিট, ঠিক আছে, তারপরে ক্ষতি ডেবিট, মেশিন লিখবো আমরা ক্রেডিট।
দেখো মেশিন যাবে তো আমরা সবাই শেষে দিব। প্রথমে ক্ষতিটা দেখি, যেগুলো আমরা চোখে দেখতে পারি। ক্ষতি হচ্ছে আমার জন্য 5,600 টাকা, তো আমরা ক্ষতিটা দেখে ফেলি 5,600 টাকা। তো পঞ্জীবিতা বছর ছিল আমার জন্য, পঞ্জীবিতা বছর কত টাকা ছিল একদম শেষ বছরে? 32,400 টাকা ছিল। কত টাকা? 32,400 টাকা। এখন বিক্রি করেছিলাম কত টাকা, অর্থাৎ আমি ক্যাশ টাকা বেশি কত টাকা? 70,000 টাকা। তো আমরা এটা দেখি 70,000 টাকা। এখন দেখো এগুলো যোগ করে দাও। 70,000 টাকা যোগ 32,400 টাকা যোগ 5,600 টাকা, কত আসছে? 1,08,000 টাকা। ঠিক আছে, 1,08,000 টাকা। এই যে মেশিনের টাকাটা, যেহেতু আমরা মেশিনকে যদি বাদ দিলাম, ওই জন্য মেশিনের টাকাটা কি করে দিলাম? আমরা ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, এখন মেশিনের দাম কিন্তু 3,00,000 টাকা লাগে। এখন মেশিনের দাম কত টাকা? 1,08,000 টাকা। তো যারা আমরা ক্ষতির জাবেদাটা মানে করতে পারি না, তাদের জন্য আমরা খুব সহজে করে দিলাম। প্রথমে আমরা ক্ষতিটা লিখবো, যেটা সবচেয়ে বেশি দেখতে পারি, ক্ষতিটা লিখবো। তারপর এখানে দেওয়া থাকবে পঞ্জীবিতা বছরটা দেওয়া থাকবে, তা লিখবো। লেখার পরে তুমি যত টাকা পাচ্ছ, ক্যাশ টাকা, নগদ টাকা যেটা পাচ্ছ, এটা আমরা লিখে দেবো 70,000 টাকা। এই টাকাগুলো যোগ করে দিব। ঠিক আছে, তো আমরা যেহেতু জানি যে ডেবিট সমান ক্রেডিট হয়, ওই জন্য এখানে যত টাকা হবে এই টাকাটা আমরা এই পাশে পাঠিয়ে দেবো। তো এখানে কত টাকা হচ্ছে? 1,08,000 টাকা, যেটা ছিল আমার জন্য 2016 সালের আসবাবপত্রের সর্বশেষ মোট মূল্যটা। তো এটা আমরা কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। এখন দেখো আমরা একই পর্বে মানে আজকে ক্লাসের মধ্যে অবচয় হিসাবটা কি করব? প্রস্তুত করব। তো দেখি আমরা এখানে তো মুছতে হবে এটা। এখানে চলে আসি। তো আমরা লিখবো যে অবচয় হিসাব, অবচয় হিসাব। তো এটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে আমাদের লিস্টটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট টাকা। এখানে একটা হিসাবে ক্রেডিট লিখতে, এটা অবশ্যই লিখবে। হিসাবের যে নাম্বার মনে হয়, হিসাবের যে, এটা অবশ্যই লিখবে, না হলে টিচার এক নম্বর কেটে রেখে দিবে। এখানে ডেবিট, ক্রেডিট। তো এখানে ডেবিট, এখানে ডেবিট, ক্রেডিট। তো এখানে চলে এসে আমরা তারিখ 2014 সাল, প্রথম বছরের হিসাবটা আমরা লিখবো। তো প্রথম বছরের জন্য আমার একটা অবচয় ছিল। আমরা প্রথম দ্বিতীয় পর্বে ক্লাসে বলেছিলাম যে যদি আমরা খতিয়ান প্রস্তুত করতে বলে, যেহেতু আমাকে বলে যে অবচয় হিসাব তৈরি করো, তো হিসাব তৈরি করা মানে হচ্ছে খতিয়ান তৈরি করা। হিসাব তৈরি করা মানে হচ্ছে খতিয়ান তৈরি করা। খতিয়ান তৈরি করার জন্য আমাকে সবসময় জাবেদা দেখতে হবে। ঠিক আছে, আমাকে সবসময় কি দেখতে হবে? আমাকে জাবেদাটা দেখতে হবে। তো দেখো আমরা এখানে যেহেতু অবচয় জাবেদা তৈরি করছি, ওই জন্য জাবেদা কি কি ছিল? 2014-তে অবচয় ছিল ডেবিট। এটা তো সবসময় একই ছিল, কিন্তু টাকাটা সেম ছিল না। তো দেখো আমরা 2014 ডিসেম্বর 31, তো আমরা দেখছি যে অবচয় হিসাব ডেবিট। তার আগে আচ্ছা টাকাটা দেখে ফেলি আমরা। অবচয় টাকাটা কত ছিল 2014-তে? 1,20,000। ঠিক আছে, 1,20,000 টাকা ছিল। তো নাম দেওয়ার সময় হচ্ছে উল্টা, পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয়। তো টাকাটা আমরা ডেবিট পাশে লিখে দিচ্ছি 1,20,000 টাকা। ঠিক আছে, তো এরপরে লিখবো আমরা, এরপর কি ছিল? অবচয় ছিল ক্রেডিট পাশে কত টাকা? সেম টাকাটা ছিল 1,20,000 টাকা। 1,20,000 টাকা। নাম দেওয়ার সময় হচ্ছে উল্টা, আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব। এখানে আমার জন্য যেহেতু ডেবিট ক্রেডিট করার পরে যেহেতু মাইনাস আসবে, মানে টাকাটা জিরো আসবে, ওই জন্য আমরা লিখছি না কিছু। এটা আমরা ডাক দিবে, একটা শেষ করবো। এখন দেখো 2014-তে আমাদের জন্য আর কোথাও অবচয় হিসাব নেই, জাবেদাতে কোথাও অবচয় নেই। তো ওই জন্য 2014 যেমন লিখি এখানেই শেষ। 2015-তে চলে আসি, 2015 আবারও সেম ডিসেম্বর 31,
তো টাকাটা লিখবে এখন সেম, ও যে টাকাটা, কিন্তু টাকাটা সেম ছিল না। টাকা ছিল কত টাকা? 72,000 টাকা। টাকা ছিল 72,000 টাকা। তো নাম দর্শন হচ্ছে উল্টা পুঞ্জীবিত বচয়, ঠিক আছে? পুঞ্জীবিত বচয় হিসাব ডেবিট। তো এখানেও ছিল সেম টাকাটা, বন্ধ টাকাটা সেম ছিল 72,000 টাকা। তো নাম দর্শন হচ্ছে উল্টা আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব। ওকে, তো এটা হচ্ছে আমার জন্য 2014 এবং 2015 সালে জাবেদা। তো 2016 সালে একই জাবেদা থাকবে, ঠিক আছে? 2016-তে একই জাবেদা হবে। আমরা টাকাটা এখানে মুছে দিচ্ছি, টাকাটা এখানে আমরা একটু মুছে দিচ্ছি। দেখো আচ্ছা, এখানে 72,000 টাকা এখন যোগ হবে, ঠিক আছে? 72,000 টাকা এখানে আসবে। তো 2016-তে আমাদের জন্য অবচয় টাকাটা ছিল 32,400 টাকা, 32,400 টাকা। এই টাকাটা আমরা ডেবিট করছি লাগবে এখানে জেনারেট করে 32,400 টাকা। আয় সারাংশ তো সেম টাকা ছিল, হচ্ছে বন্ধ টাকাটা 32,400 টাকা। এখানেও সেম, যেহেতু ডেবিট ক্রেডিট যেহেতু মাইনাস হয়ে গেল, তো এখানে আমরা কিছু লিখলাম না। ওকে, দেখো আমরা 2014, 15 এবং 16 সালের জাবেদাটা মানে খতিয়ানটা তৈরি করলাম। এটাই ছিল আমার জন্য সরলরৈখিক এবং ক্রমসময়ের পদ্ধতিতে কিভাবে যদি আসে তাহলে কিভাবে আমরা লাভ ক্ষতি জাবেদা এবং খতিয়ান করব, তা নিয়েই ছিল আমাদের এই 3 পর্ব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব ক্লাস স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্ব আরও অনেক পর্ব আসবে। তো এই পর্বগুলোতে আমরা মূলত বোর্ড কোশ্চেন আমরা কী করবো, সলিউশন করে দিব। এটা ছিল 2017 সালের বোর্ড। আমরা এর পরবর্তী ক্লাসে বা এর পরবর্তী পর্বে আপডেট বোর্ডগুলো 2023, 22, 24 বোর্ডগুলো কী করে আমরা সলিউশন করে দেব। তো এটাই ছিল তোমাদের আজকের এই ক্লাসটি। আশা করি সব কিছুই বুঝেছো তোমরা, ঠিক আছে? তো যদি না বুঝো অবশ্যই আমাকে বলতে পারবে যে কোন পয়েন্টে তুমি বুঝো নাই। এই পয়েন্টটা আমরা কী করবো, পরবর্তী পর্বে আলোচনা করে দেবো। তো এটুকুই ছিল। সবার ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।